গত বছরের চেয়ে এবার প্রতি বর্গফুটে চামড়ার দাম 2 টাকা বাড়ানো হলেও সেই অনুসারে দাম পাচ্ছেন না বিক্রেতারা। আড়তদারদের সিন্ডিকেটকে এজন্য দুষছেন তারা। অন্যদিকে আড়তদাররা বলছেন ট্যানারি মালিকদের কাছে আগের বকেয়া থাকায় এবং তাদের নগদ অর্থের সংকটের কারণে বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। চামড়ার বাজারে কেন এই দরপতন, কোথায় অস্থিরতা, এসব বিষয়ে টিবিএস পডকাস্টে কথা বলতে যোগ দিয়েছেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা আফতাব খান। জনাব আফতাব খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই জানতে চাচ্ছি, এবার আমরা একটা চামড়ার বাজারে দরপতন দেখছি, কারণটা কি? এবার 2 টাকা দাম বাড়িয়েছে বর্তমান সরকার, যে যেন চামড়াটার চাহিদা থাকে এবং ক্রেতা থাকে এবং লবণজাত ভালোভাবে হয়। এখানে রুট পর্যায়ে আপনার পার পিসে চামড়ায় 10 টাকা স্কয়ার ফিট খরচ, কিন্তু রুট পর্যায়ে অনেক লোক বুঝতে পারে না যে সরকার যে দাম দিয়েছে। তো বেশিরভাগ লোকই জানে, 80% লোক 90% লোক জানে যে এই চামড়ার যে দর বেঁধেছে তারা দামটা হলো ক্রেতার, বিক্রেতার না। তারা লবণযুক্ত চামড়া কিনবে, ঢাকার চামড়া 62 হইতে 67 টাকার মধ্যে, ঢাকার বাইরে চামড়া বিক্রি করবে 57 হইতে 62-র মধ্যে ওরা কিনবে। আমরা যেটা আমাদের ব্যবসায়ীরা এবং ফরিয়ারা, আড়তদাররা এবং সারা বাংলাদেশের ব্যাপারীরা যারা চামড়া খরিদ করেছে তারা তার সাথে মিল রেখেই তারা ব্যবসা করেছে। আর এই দোষারোপ সবাইকে ওই বসে ব্যবসায়ীরা বলে আমরা সঠিক দাম পাচ্ছি না, কিন্তু আপনি দেখবেন এটা পার্সেন্টেজ খুব কম। তবে এটা অস্বীকার করা যায় না, কিছু কিছু ব্যবসায়ী হয়তো এবারে নামছে, মৌসুমী ব্যবসায়ী, সে করে কি হয়তো বেশি দামে কিনে এনে সে অবশ্যই কমে বিক্রি করে চলে যায়, সে লোকসানের সম্মুখীন হয়। কিন্তু বেশিরভাগ তো আপনার মৌসুমী ব্যবসায়ী, এরা আমাদের একটা পার্ট, ব্যবসায়ী পার্ট। মৌসুমী ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে চামড়া ব্যবসায়ী ধ্বংস হয়ে যাবে। কারণ আমাদের প্রকৃত লোক বলতে এত নাই যে চামড়াটা সংরক্ষণ করবে। মৌসুমী ব্যবসায়ীরা বিভিন্ন পাড়া মহল্লা থেকে মালটা নিয়ে এসে একত্রিত করে তারা চামড়াটা আমাদেরকে দেয়, আমরা আবার লবণজাত করতে পারি। কাজেই মৌসুমী ব্যবসায়ীর এক্সপিরিয়েন্স, কেউ 20 বছর 30 বছর, কেউ 15 বছরের এক্সপিরিয়েন্স আছে, তাদের লস করার কথা না। তারা বিভিন্ন ট্রেনারি মালিক, সেটা ঢাকায়, আড়তদার ঢাকায়, কোরিয়ারা ঢাকায়, ব্যাপারীরা ঢাকায়। সারা বাংলাদেশে থেকে তারা কারো না কারোর থেকে জিজ্ঞেস করে যে কি দামে মাল কিনবেন, তখন তারা এই দামে বলবে। আর মৌসুমী ব্যবসায়ীরা কখনো 2000 1000 মাল একসাথে আনে না, 20টা আনে, 50, খুব কঠিন কাজ, 20টা 50টা। তো ওরা 20টা 25টা আইনে মাল বিক্রি করে, লাভ হলে দৌড়ে গিয়ে আবার নিয়ে আসে। কাজেই ওদের যে কথাটা যে সম্পূর্ণ আংশিক সত্য, যে অনেকে হয়তো লোকসান দিয়ে দেয়। তো আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, এবার চামড়ার দামের এই পতন কেন? পতনটা এখানে ডিফারেন্স হয়, যখন আমরা সরকারদের সাথে বসি তখন কিন্তু আমরা বলি যে আপনার যে ক্রেতা দামটা নিচ্ছেন যে ওরা এই দামে কিনবে, তো বিক্রেতার দামটাও দিয়ে দেন। তারা তখন করে কি, ওই শুধু ওই ক্রেতা যে লবণযুক্ত চামড়া দামটা দেয়, তখন এই প্যাচটা লাগে। আপনি ইন্টারন্যাশনালি মার্কেট আমাদের চামড়ার, আপনার কোনো এক সময় 2018 পর্যন্ত যে চামড়াটা বিক্রি হতো আপনার 3000, তখনও ট্রেনারি মালিক, আড়তদার, ব্যাপারী সবাই লাভ করতো। কিন্তু এখন যে এত দাম কম, তারপর কোনো ক্ষেত্রে কেউ পারতেছে না লাভ করতে। যেহেতু আমাদের মূল মার্কেট ছিল যে চামড়ার, সেটা হলো ইতালি, সবচেয়ে বড় পার্টি আমাদের থেকে চামড়া নিত। ইতালি, তারপর স্পেন, তারপর জাপান, কোরিয়া। এখন আমাদের দেশে বায়ার অনলি চাইনিজ, যেহেতু নন কমপ্লায়েন্স, সব 100% গার্মেন্টস কমপ্লায়েন্সে চলে গেছে, কনস্ট্রাকশন ব্যবসা কমপ্লায়েন্সে চলে গেছে, ডাইং ফ্যাক্টরি কমপ্লায়েন্সে চলে গেছে, কিন্তু ট্রেনটা কমপ্লায়েন্সে যেতে পারেনি। কমপ্লায়েন্সে না যাওয়ার কারণে অনলি চাইনিজরা আসে, চাইনিজরা যা তা দাম দিয়ে মালটা নিয়ে যায়। গোড়ার থেকে আমাদের প্রবলেম হচ্ছে, ওরা মাল নেয়, অর্ধেক বাদ দেয়, অর্ধেক নিয়ে যায়। এই প্রভাবটা রুট লেভেল পর্যন্ত পড়ছে আর কি। রুট লেভেল পর্যন্ত পড়ছে, অথচ আমাদের এই চামড়া সেক্টরটা ছিল আসলে দ্বিতীয় বৃহত্তম আসলে রপ্তানি খাত। তো সেক্ষেত্রে মানে আমি যদি জানতে চাই, এইবারের যে চামড়ার বাজারের অস্থিরতা, এই অস্থিরতাটা আসলে কোথায়? বাজারে কিন্তু কোনো অস্থিরতা নাই, চামড়া কিন্তু কমে বিক্রি হচ্ছে, কমে কিনতেছে, এটা হচ্ছে, কিন্তু কোনো অস্থিরতা নাই। কেউ চামড়া ফেলে দিয়ে চলে যাচ্ছে। এখন আমরা তো আমি আপনাকে যদি একটু ইনফরমেশন দেই যে এখনই আপনি বললেন এই মৌসুমী ব্যবসায়ীরা হচ্ছে আপনাদের প্রাণ। এই মৌসুমী ব্যবসায়ীরা যদি চামড়া সংগ্রহ করে প্রপার দাম না পায়, আগামী বছর সে যদি চামড়া সংগ্রহ
থেকে বিরত রাখি নিজেদের, তাহলে তো হ্যাঁ এটা আপনাদের যেমন লস, দেশেরও লস। তো হ্যাঁ এই হ্যাঁ জায়গাটাই তো অস্থিরতা। অনেক মৌসুমী ব্যবসায়ী বলছেন যে তারা অনেক কষ্ট করে চামড়া নিয়ে আসতেছেন, কিন্তু হ্যাঁ আড়তদারদের একটা সিন্ডিকেটের কারণে দাম বা মার্কেটে কমিয়ে রাখা হচ্ছে, এবং সবাই এক ধরনের একটা সিন্ডিকেট মেনটেন করছে, যার কারণে তারা প্রপার দাম পাচ্ছেন না। না, সিন্ডিকেটটা যে যে শব্দটা আমাদের চামড়া বেলায় বলা হয় যে সিন্ডিকেট, একমাত্র চামড়া ব্যবসার মধ্যে সিন্ডিকেটের প্রশ্নই আসে না। আপনাকে 6 হতে 7 ঘন্টার মধ্যে চামড়া কিনে 8-10 ঘন্টা, খুব বেশি হলে 10 ঘন্টার মধ্যে সম্পূর্ণ চামড়া লবণজাত করতে হয়। এই লবণজাত করার অবস্থায় কে সিন্ডিকেট করবে? আমাদের চামড়া কোনো ইন্টারন্যাশনাল চাহিদা নেই, দেশি মার্কেটে চাহিদা নেই, সেই জায়গায় আবার সিন্ডিকেট কোনো কালো চামড়া জগতে ছিল না, এখনো হয়নি, ভবিষ্যতে হবে না। কিন্তু আমরা এটা সারা জীবনই খুব সিন্ডিকেটের কথা শুনে আসছি। না, এটা তো সবাই বলে, কিছু না পারলে বলে সিন্ডিকেট। এইখানে ভোক্তা অধিকার আছে, ডিএসএফ এর লোক আছে, এনআইএস এর লোক আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের লোক আছে, তারা তদারকি করতেছে। যদি কোথায় সিন্ডিকেট দেখতো ওরা এক থাপা দিয়ে ধরে ফেলতে পারতো। সিন্ডিকেট হওয়ার প্রশ্নই আসে না। এখানে সরাসরি ট্রেনের মালিক চামড়া কিনে, সরাসরি আড়তদার চামড়া কিনে, সে জায়গায় সিন্ডিকেট কিভাবে করবে? আবার তারা চামড়াটাকে নিয়ে 2 মাসের মধ্যে সম্পূর্ণ চামড়া ওইগুলো করতে হবে, নাহলে তাদের কাছে চামড়াটা নষ্ট হয়ে যাবে। এখানে সিন্ডিকেটের প্রশ্নই আসে না। সিন্ডিকেট অন্তত চামড়ার মধ্যে কেউ পারবে না। এমনি চামড়ার চাহিদা কি তাহলে কমে গেছে শিল্পে? হ্যাঁ, চামড়া যে ইন্টারন্যাশনালি আপনার আপনার ইন্টারন্যাশনাল সার্চ দিয়ে দেখবেন যে আমাদের বাংলাদেশের চামড়া গুণগত মান পার্শ্ববর্তী দেশের চেয়ে ভালো, কিন্তু আমাদের ওই যে কমপ্লায়েন্স না হওয়ার কারণে, এলডব্লিউজির সার্টিফিকেট না পাওয়ার কারণে আমাদের বিশ্ব মার্কেটে যারা চামড়ার মেন বায়ারগুলি তারা নাই। অনলি চাইনিজদের কাছে বিক্রি করে কেউ সুবিধা করতে পারছে না। যেটা আপনি বলছেন যে তারা খুব কম দামে বিক্রি করছে। আরেকটা বিষয় হলো ট্যানারি মালিকদের, তাদেরও কি মানে একটা আর্থিক সংকটের কারণে চামড়া তারা কম কিনছেন? না, ট্রেনের মালিকরা তো চামড়া আমাদের ঢাকায় ধরেন আনুমানিক প্রত্যেক বছরই আমরা চামড়া 5 হইতে 6 লক্ষের মধ্যে থাকে। সেটা এবারও হয়েছে, যেহেতু বাংলাদেশের রাজধানী ঢাকা, এখানে বিল্ডিং বাড়ে, ফ্ল্যাট বাড়ে, প্লট বাড়ে, লোক সংখ্যা বাড়ে। ঢাকায় কখনো কুরবানি কম হয় না। গতবারের চেয়ে এবার একটু বেশি হবে, সামনে হয়তো আরেকটু বেশি হবে। তো এটা পরিপূর্ণ হয়েছে এবং চামড়াটা পরিপূর্ণভাবে এটাকে সংগ্রহণ করতে সক্ষম হয়েছে। আপনারা যে চামড়া কেনেন বিশেষ করে মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে, তো এই চামড়া কেনার ক্ষেত্রে আপনারা কি কি বিষয়ে বেশি লক্ষ্য রাখেন? ব্যাপারটা হলো আমাদের এটা হইলো ন্যাচারাল প্রোডাক্ট চামড়াটা। এখানে গায়ের মধ্যে অনেক রকম অসুখ থাকে যেটা আমরা স্বাভাবিক লোকে বুঝাইতে পারি না। এই এক ধরনের লেপার্ড একটা রোগ বেরিয়েছে, অনেকে করোনা করোনা বলে, ল্যাম্পিং আর কি, অরিজিনাল নাম হলো ল্যাম্পিং। তো এই চামড়াটা কোনো কাজেই লাগে না। এটা আমরা আশা করি যে 10% যদি বাইরে তো ভয় থাকবে না, 20% যদি বাইরে তাহলে এই যে কাঁচা ব্যবসায়ীরা যারা লবণজাত করছে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু মৌসুমী ব্যবসায়ী তো সেদিন রাত্রি মালটা বিক্রি করে তারা শতভাগ টাকাটা নিয়ে চলে যায়। আর এই আমাদের যে পরিগত ব্যবসায়ী যারা করে আছে, ব্যাপারী আছে, আড়তদার আছে, এরা তো বিভিন্ন ট্রেনের কাছে বিক্রি করে করে তাদের কাছে কিন্তু তারা এইভাবে গড়ে নিয়ে যায় না, তারা যাচাই বাছাই করে। একটা গরুর মধ্যে চাকু দিয়ে ছেলেই করা হয়, এটা তো অটো মেশিনে আর ছাড়ানো হয় না চামড়া। গাড়িতে যখন চামড়া ছাড়ায় তখন যদি 3টা কাঠ হয়ে যায় চামড়াটা বাদ দিয়ে দেয়। একটা কাঠ 2টা কাঠ যদি সাইডে থাকে নিয়ে নেয়, 4-5টা কাঠ থাকলে টোটালি বাদ দিয়ে দেয়। এইভাবে বেচা কেনা হয়। আর যখন এই চামড়া 2012-14 পর্যন্ত ছিল 3200-3400, ওই সময় সবাই লাভ করছে, এমনকি এই চামড়া কিনে ট্রেনের মালিকরাও লাভ করছে। সেই ট্রেনের মালিকরা আজকে এত কমে নিয়েও তারাও একটা সুবিধা নাই। 148টা ট্রেনের মধ্যে রানিং আছে 40টা, 20টা খুব একটু ভালোভাবে চলে, 20টা একটু খোঁড়ায় ঘোড়ায় চলে। আরেকটা বিষয় যদি একটু জানতে চাই, আপনাদের তো মানে সারা বছরের যে চামড়া সংগৃহীত হয় তার মানে সবচেয়ে বড় অংশটাই সংগৃহীত হয় কুরবানির ঈদে। তো এই জি, ঈদে আপনারা কত চামড়া সংরক্ষণের মানে সংগ্রহের লক্ষ্য নিয়েছেন, এবং সে অনুযায়ী আপনারা চামড়া সংরক্ষণ করতে পারবেন? চামড়া সারা বছরের প্রায় 45 থেকে নিয়ে 50% মতো কোরবানিতে হয়। আর বাকি 12 মাস বাকি 50% দিয়ে 55% দিয়ে এই ট্রেনগুলি চলে। তো আমাদের এটা সংগ্রহটা যেটা করা কোরবানির মালটা, এটা কিন্তু আমরা সক্ষম হয়েছি। এটা আমরা অন্তত
কয়েক বছর আগে একটা বিশৃঙ্খলতা হয়েছিল, চামড়া নষ্ট হয়েছিল, সেই জিনিসটা হয়নি। চামড়া সংরক্ষণ হয়েছে, কিন্তু আমাদের বিভিন্ন কারণে ওই চামড়ার উপর বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, যেগুলি রোগ হচ্ছে, এই রোগের পার্সেন্টেজটা যদি কম থাকে তাহলে আমাদের চামড়াগুলি ঠিক থাকবে। কিন্তু এমনি চামড়া আমাদের বাংলাদেশের যে দেশি চামড়াগুলি, এগুলি গুণগত মান ভালো। আমি আপনার কাছে একটা শেষ বিষয় জানতে চাই, চামড়া সেক্টরের যে এই অস্থিরতা, আমরা তো মানে চামড়া একটি সম্ভাবনাময় খাত হওয়ার কথা ছিল বাংলাদেশের রপ্তানি, তো সেটা কিন্তু আসলে এখনো হচ্ছে না। তো সেই অবস্থায় পৌঁছতে গেলে বা বিদ্যমান যে সমস্যা আছে সেগুলো উত্তরণের উপায় কি বলে আপনি মনে করেন? আমি মনে করি যে, যেহেতু আমি কাঁচা ব্যবসায়ী, আর আপনার এই প্রশ্নটা উত্তরটা ভালো দিতে পারতো বাংলাদেশ ফিনিশ লেদার বা বাংলাদেশ টেনার অ্যাসোসিয়েশন বা বাংলাদেশ গুড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। যাই হোক, আমি তারপরেও বলি এটার সাথে জড়িত। আমি যদি প্রথম থেকে ধরি, টেনারি সেক্টরে যে সিটিবিটা করছে হেমায়তপুরে, ওইটা চাইনিজরা করছে, সেটা হয়নি। না হওয়ার কারণেই আমরা আজ পর্যন্ত কমপ্লায়েন্সে যেতে পারিনি। যে পর্যন্ত কমপ্লায়েন্স আমরা না যাব, আর আমাদের যে এই শুধু চাইনিজ পার্টিগুলি আসে, তারা চাইনিজ পার্টিগুলি এমনকি ওখানেও থাকে, ট্রেনারির ভিতরেই থেকে যায়, ওখানেই চামড়া কিনে, ওদের অনেক কম দামে তারা কিনে, আর তারা ছাড়া কোনো বায়ার নেই। ট্রেনের মালিকরা অসহায় হয়ে তাদের কাছ থেকে মালটা বিক্রি করতে হয়। লেবার পেমেন্ট, এই পেমেন্টের কারণে তারা বিক্রি করে, তারা ডে বাই ডে লুজার হয়ে যাচ্ছে। আর যখনই আমাদের এই কমপ্লায়েন্সটা হয়ে যাবে, এলডব্লিউজি সার্টিফিকেশন পাবে, যখন ইতালি, স্পেন, কোরিয়া, আপনার জাপান, এরা যখন আসবে, পাশাপাশি চায়নারও বড় বড় পার্টিগুলি আসবে। এখন আমাদের এই ব্যবস্থাটা না হওয়া পর্যন্ত এই চামড়ার অস্থিরতাটা আপনার ঠিক হবে না। না হলে কোনো এক সময় চামড়া বাড়ি বাড়িতে গিয়ে আপনার চামড়া খোঁজ নিত, বিক্রি হতো, খুবই চাহিদা ছিল। এখন মানুষের অনীহা হিসাব হচ্ছে, অনেক ট্রেনের মালিকের ফেড আপ হয়েছে। যেগুলি বাংলাদেশের সবচেয়ে বড় বড় ট্রেনারি, অ্যাপেক্স ট্রেনারি, ঢাকা হাই, খুলনার মধ্যে আছে, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ট্রেনারি সুপার এক্স, সেটাও বন্ধ। আকি, তো এরাও পারতেছে না এই কমপ্লায়েন্সের কারণে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ।